এদিকে জুলাই আন্দোলন নিয়ে বিস্ফোরক বাজে মন্তব্য করে কঠিন বিপদের মুখে অভিনেত্রী মেহের আফরোজ শাওন দুপুরেই নেওয়া হলো রিমান্ডে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় তাকে আটক করা হতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণেই হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, মেহের আফরোজ শাওন যে নাকি জুলাই মাস পড়ার পর থেকে তার ফেসবুকে এই জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে আসছে এবং সিডিআই এরকম বিভিন্ন ধরনের পোস্ট তার ফেসবুক থেকে দেখা গেছে। এরই মধ্যে জুলাই যোদ্ধা যারা আছে বা জুলাইকে যারা ধারণ করে তারা কিন্তু রাজপথে নেমে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ইতিমধ্যে সিআইডি এবং পুলিশের অনুসন্ধানে সে গ্রেপ্তার হয়েছে এবং সে ধরা পড়েছে আওয়ামী লীগ এবং ভারতের প্রেসক্রিপশনে এই কাজগুলো করছে। অবশেষে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, সরাসরি চলে যাবো ভিডিওতে। তবে তাকে গ্রেপ্তারের বিষয়টা দেখার আগে আমরা একটু শুরুতে তার আমলনামা নিয়ে কিছু ভিডিও দেখে আসি। সে ইতিপূর্বে কী করেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানবো। আশা করি শেষ পর্যন্ত থেকে বিস্তারিত কাহিনীটা জেনে যাবেন। তো দর্শক, কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শেয়ার দিবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে তাকে কী ধরনের শাস্তি দিলে আপনি খুশি হন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসা যাক। গণঅভ্যুত্থানের মাস জুলাই শুরু হতে না হতে নিজের চিরচেনা রূপে হাজির কঠোর আওয়ামী সমর্থক ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। জুলাইয়ের শহীদদের ত্যাগকে ক্রমাগত কটাক্ষ করে যাওয়া এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া গতকালকের একটি পোস্টে হতবাক নেটিজেন থেকে শোবিজ দুনিয়া। একজন শিল্পীর রুচি ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। যেখানে জুলাইয়ের রক্তের দাগ এখনো দগদগে হয়ে আছে, সেখানে এই অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে খুন আর খুনিকে স্বাভাবিকরণের দায়িত্ব কি নিয়েছেন তিনি? বুধবার নিজের ফেসবুক সে আপত্তির পোস্টে শাওন লেখেন, গত 1 বছর ধরে তিনি নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দেখে আসছেন। প্রথমে এটিকে শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন। পরে তার উপলব্ধি হয় এটি নাকি বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। মন খারাপ, আনন্দ, রাগ কিংবা আড্ডা সব ক্ষেত্রেই এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করা যায় বলে পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমদ শাওনকে মানসিক চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন শাওন। এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। এবং যতক্ষণ পর্যন্ত তিনি জুলাই তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত মুখে টেপ দিয়ে রাখার দাবিও জানান তিনি। এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। অন্যদিকে অনেক নেটিজেনরাও পোস্টটির সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল। আবার কেউ অভিযোগ করেছেন এটি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে তুচ্ছ করার চেষ্টা। কেউ কেউ মত প্রকাশে স্বাধীনতার নামে এমন বর্বর আচরণের জন্য অতি দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেউ দিয়েছেন মানসিক চিকিৎসার পরামর্শ। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান লিখেন, অনেকেই মনে করেন শাওনকে বিবাহ করা ছিল হুমায়ুন আহমেদের বুড়ো বয়সের ভুল। আমি সেটা মনে করি না, কারণ শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। একজন স্বামী একজন স্ত্রীকে কত কিছু দিয়ে যায়, ফুল দেয়, শাড়ি দেয়, বই দেয়। হুমায়ুন দিয়েছিলেন গু, তাও ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপরে নীল রঙের মোটা মোটা মাছি ভনভন করে উঠছে। অনেকেই বলেন হুমায়ুনের লেখাতে গভীরতা নাই, অথচ গভীরতা না থাকলে কি এমন কালজয়ী লাইন লেখা সম্ভব? আজ থেকে 30 বছর আগে হুমায়ুন সেই ঘৃণা নিয়ে লিখেছিলেন, শাওন তুমি গু খাও। আজ 30 বছর পর এসেও লাইনটা রিলেভেন্ট।
আজ তার চেয়েও বেশি ঘৃণা নিয়ে সারা দেশের মানুষ সেম কথাই বলতেছে, শাওন তুমি ঘু খাও। একজন লেখকের জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? হাজারের অধিক প্রাণ আর অসংখ্য ত্যাগের বিনিময়ে এসেছে জুলাইয়ের বিজয়। এই গণমানুষের ত্যাগ আর সংগ্রামকে যিনি শিল্পী পরিচয়ে এভাবে কটাক্ষ করেন, তার উদ্দেশ্য আর যাই হোক মঙ্গলজনক বলা যায় না। শহীদদেরকে তাচ্ছিল্য করে যিনি খুন আর খুনিকে উদযাপন করেন, তার শিল্পী পরিচয় নিয়েও প্রশ্ন আসে। একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণেই হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা। যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাওন নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছে। আমি মনে করি যে যেই কাজটা আমি করছি বা যেই কাজের জন্য আসলে আমার প্রতি একটি শ্রেণীর মানুষের অপছন্দ, ঘৃণা, সমালোচনা করতে না পেরে আমার পারিবারিক জীবন নিয়ে টানা বা আমার বৈবাহিক সম্পর্ক নিয়ে টানা যেই কাজটির জন্য, সেই কাজটাকে আসলে সন্ত্রাস বিরোধী বলা যায় না। যেই বাক স্বাধীনতা বা আমার যা বলবার সেটি বলবার স্বাধীনতা, সেটা নিয়েই আমি শুনেছিলাম আন্দোলনটা নাকি হয়েছে। তো আমি আসলে আমার কথাটুকু বলতে চেয়েছিলাম এবং আমি এখনো আমার কথাটুকু বলবার চেষ্টা করি। তো এটাকে যদি সন্ত্রাসী বলা হয় তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। আমি যেটাকে আমার অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলি। সেটাকে যদি সন্ত্রাসী বলতে চায় কেউ, তাহলে হতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায় তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না। আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার হাতে যেই অস্ত্র আছে আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি যেই ব্যবহার আমরা দেখেছি, আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা ভাবতে গেলেই আমার মানে এই কষ্টটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময়ে দেখা হয়েছে। যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে আমি তো মনে করি যে
আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে, আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনূসের মুখ থেকে আমরা শুনলাম, সেই উনি যখন যুক্তরাষ্ট্রে বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ, তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধভাবে দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম, মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনূস বা প্রফেসর ইউনূস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। উনি যে এত দূর করতে পারেন, এটা আসলে মানে আসলে নামতে পারেন, এটা বলতেও আমার না এখন আর অস্বস্তি হয় না। আমার শুরুর দিকে অস্বস্তি হতো যে উনি এত দূর নামতে পারেন, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। যে প্রথম প্রথম কিছু ঘটনাকে আমার হয়তো বা মনে হতো যে এটা মানুষের ক্ষোভ, কিন্তু আসলে মানুষের ক্ষোভ না, ওগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই যে জেলখানা ভেঙে, কারাগার ভেঙে সমস্ত অপরাধীরা বের হয়ে যাওয়া, এই যে লুট হওয়া থানার অস্ত্রগুলো এখন পর্যন্ত কার হাতে আছে বা কাদের কাদের আছে, কোন কোন চক্রের হাতে আছে, এগুলো নিয়ে একদম চুপ হয়ে যাওয়া। একটি কথা প্রথম থেকে বলে আসছেন, ওনাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যেই একজন বলেছেন 7.62 বুলেট, এটা নিয়ে একদম নিশ্চুপ হয়ে যাওয়া। কিছু কিছু বিষয় মনে হয় যে ওনারা কানেই শোনেন না বা ওনারা শুনতে চান না। হ্যাঁ, ওনারা একদম যা বলতে চান তার বাইরে বলতে চান না, যা শুনতে চান তার বাইরে কেউ বললে ওনাদের অপছন্দ হয়। তাদেরকে কোনো না কোনো ভাবে হয় মব করে, নয় মামলা দিয়ে তাদেরকে মুখটা বন্ধ করবার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই হতাশ হয়েছি। আর কিছু না হোক, একটি পদককে আমি সম্মান জানাতে চেয়েছিলাম। নোবেল পদক তো আসলে আমাদের বাংলাদেশিদের কাছে আমরা ভাবি বা ভাবার চেষ্টা করি, আমাদের কাছে তো একটা আসলেই স্বপ্নের কিছু। এবং উনি যখন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, আমার মনে আছে যে বাংলাদেশিরা খুব উদযাপন করেছিল। তো সেই উদযাপনটাকে আমি আসলে সম্মান করতে চেয়েছিলাম, সেই সম্মানটা আসলে থাকেনি আমার কাছে। ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের একটা শ্রেণী আছে, তারা আসলে ভাসমান শ্রেণী, তারা কিন্তু কারো পক্ষ প্রথমে নেয় না। মানে সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসি পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই আসুন, অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ। এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। হ্যাঁ, যে শত শত মানুষ, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে। এই গুজবগুলো আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো গুজব। তো এখন যারা বিশ্বাস করে, আমি অনেককে, আমি আমার যারা বন্ধু, যারা আসলে কোনো বিশেষ মহলের না, যারা আসলে এই গুজব। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটা এই নিউজে আপনাদের দেখানো উচিত ছিল, সময়ের অভাবে দেখাতে পারলাম না, তো সরি। পরবর্তীতে এর থেকেও শতভাগ গুরুত্বপূর্ণ একটা নিউজ আসতে চলেছে, সেটা আমি আপনাদের বলতে চাই না, আকর্ষণ নষ্ট করতে চাই না। তো অবশ্যই সেটা দেখার জন্য আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আর হ্যাঁ, পরবর্তীতে যাতে ভিডিও মিস না হয়ে যায়, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আর যারা এতক্ষণে দেখেছিলেন বরঞ্চ লাইক দেননি, অবশ্যই একটা করে লাইক দিবেন। আপনাদের লাইক দিতে তো টাকা পয়সা লাগতেছে না, তো অবশ্যই লাইক দিয়ে রাখুন। আর এতক্ষণ দেখেছেন, এই বিষয়ে আপনাদের মতামত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি খুব দ্রুত ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।